নমস্কার বন্ধুরা, আজ 4 জানুয়ারি 2024। নতুন বছর আপনাদের কেমন কাটছে বললেন না তো? আজ বড্ড ঠান্ডা পড়েছে, সকালে উঠতে কেমন একটু বিরক্তি লাগছে। প্রতিদিন যেন শীতের সময়টা একদমই ঘুম ছেড়ে উঠতে ইচ্ছা করে না, কিন্তু অফিসের টানে উঠে পড়তে হয়। নর্মাল অফিস যাওয়া হলো, খুব একটা ভিড় ছিল না, স্বাভাবিক, কিন্তু ফেরার সময় প্রচণ্ড ভিড়। আমি তাদেরকে এখন খুঁজে বের করতে যাই যারা বলে ডাউনের দিকে যখন যায় কলকাতা থেকে, মানে শিয়ালদা থেকে যখন যারা ডাউনের দিকে সকালে যায় তারা খালিতে বসে বসে যেতে পারে, ফাঁকা তো থাকে। ট্রাস্ট মি, আমি পুরো সপ্তাহে এক দিনের জন্য না বসে যেতে পারি না বসে আসতে পারি। 40 মিনিট যদি আমার ট্রেনে জার্নি করতে হয়, 40 মিনিটে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জার্নি করি। সকালবেলা তবুও বন্ধুবান্ধবরা থাকে, কথা বলতে বলতে কেটে যায় ঠিকই, বিকেলে ফেরার সময় একটু বিরক্ত লাগে। কেউ থাকে না, বন্ধুবান্ধবরা তখনও এসে পৌঁছায় না, সাধারণত তারা আমার পরের ট্রেনটাতেই ফেরে, তো বিরক্তই হয়ে যায়। সেই রকমই আজ যখন ফিরছিলাম, ফেরার পথে দেখলাম কত লোক একসাথে সব ফিরছে, ঘুরতে গেছিল গঙ্গাসাগর। মনে হয় আমাদের কাছাকাছি কত জায়গা না ছিল। ছোটবেলা থেকে ক্লাস 10-এ পুরী ছাড়া আর চিড়িয়াখানা, সায়েন্স সিটি 1-2বার করে ঘুরতে যাওয়া ছাড়া আর যেন কোনো জায়গাতেই ঘুরতে যাওয়া হয়নি। তখন মনে হয় কত কিছু না পিছনে পড়ে রইল। আজ সকালে ট্রেনে ওঠার আগে ভ্রমণ বলে যে পত্রিকাটা আছে সেটা কিনছিলাম, কিনে প্রথমেই ভ্রমণ পত্রিকার একটা জিনিস কি, সকালে যখন ওইটাকে খোলা হয় তখন অনেক ছবি থাকে তো একসাথে, খুব সুন্দর সুন্দর ক্লিক করা, সুন্দরবনের কিছু কিছু জায়গার ছবি, লাদাখের ছবি, এই ম্যাগাজিনটায় থাকছিল আজকে। তো যখন দেখছিলাম মনে হলো কত কিছুই না দেখা রয়ে গেল, কত কিছুই না ধরা রয়ে গেল। সকালে উঠে যখন আমরা অফিসের দিকে যাচ্ছি, আবার অফিস থেকে ফিরে এসে যে একইভাবে যে ঘুমিয়ে পড়ছি, শুধুমাত্র সঞ্চয় করে যাচ্ছি, পরবর্তীকালে বাঁচবো কিনা সেটার কথা না ভেবে। করোনা এসে সেই সঞ্চয় মেন্টালিটিটা অনেকটা ভেঙে দিয়েছে ঠিকই, কিন্তু তারপরও যারা আজকে শুধুমাত্র দিন আনি দিন খাই করে কাটিয়ে চলেছে, তারা তো কোনোদিন বুঝতেই পারবে না লাদাখের যে বরফের উপর, বা বাইকে করে যারা বরফের ওই লাদাখে ঘুরতে যায়, জম্মু কাশ্মীর ঘুরতে যায়, তামিলনাড়ু ঘুরতে যায়, আন্দামান ঘুরতে যায়, দীঘা, পুরী, গ্যাংটক, দার্জিলিং, রাজস্থান, বেনারস, সব জায়গা যখন লোকে ঘুরতে যায়, তাদের সাথে তো এই দিন আনি দিন খাই লোকেদের কোনো সম্পর্ক নেই। কখনো কখনো মনে হয় এরা কি নিজেরা কোনোদিন ঘুরতে যেতে চায় না। তারপর নিজের বাড়ির একটা সিচুয়েশনের কথা খুব মনে পড়লো। আমার বাবা সরকারি বাসে কন্ডাক্টারি করতেন, মানে এখনো কন্ডাক্টর থেকে জাস্ট ট্রাফিক সুপারভাইজার হয়ে গেছে, বাসের রুট মেনটেন করেন। তো যখন আমার বাবা কন্ডাক্টর ছিল তখন এতটাই কম মাইনে ছিল, সরকারি চাকরি নামেই, কিন্তু মাইনেটা এতটা কম ছিল যে যখন আমার ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য নাম আসে সরকারি কলেজে, কিন্তু 15,000 টাকা করে প্রতিটা সেমিস্টার ফিস ছিল, আমার বাবা আমার সেইটা পর্যন্ত দিতে অপারগ। এতটাই খারাপ অবস্থা ছিল আমাদের। কারণ দেখেছি যখন আমার ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যখন আমি TFW স্কিমের পিছনে দৌড়াচ্ছি, টিউশন ওয়েভার ফিস, যার ফলে ইঞ্জিনিয়ারিংয়ে প্রতিটা সেমিস্টারে যাদের 45,000 টাকা করে লাগে সেই জায়গায় আমার মাত্র লাগতো 4,200 টাকা করে। তো সেই 4,200 টাকা করে যখন লাগতো, সেইটুখানির জন্য বাবাকে অনেক সময় অন্যের কাছ থেকে ধার করতে হতো। ইভেন যখন প্রথমবার যে অ্যাডমিশনের সময় যে 45,000 টাকা লেগেছিল, সেই টাকাটা জোগাড় করতে আমার বাবা যে লোন নিয়েছিল, সেই লোনটা আমি যে 4 বছর বাদে যখন ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হয়ে বাইরে আসি তখনও সেটা শোধ হয়নি। তো
তো আমার ঘুরতে যাওয়া হয়নি, তার মেন দোষী হিসাবে যদি আমি আজকে আমার বাবা মাকে দাঁড় করাই কাঠ গড়ায়, তাহলে আমার বাবা মার তো স্বপ্ন পূরণ করা, তার ছেলেপুলের পিছনে টাকা খরচ করতে গিয়েই তো কেটে গেল। যদি আমি ইঞ্জিনিয়ারিং পড়তে না যেতাম, যদি আমার পিছনে 4,000 টাকা বা 45,000 টাকা, বা পরবর্তীকালে MBA এর জন্য যখন চেষ্টা করেছিলাম, তখন যে অ্যাডমিশনের জন্য যে 30,000 টাকা দিয়ে পড়িয়েছিল বাবা মা 2016 সালে, সেইটা যদি না করতো তো আমার বাবা মা আরামসে কাশ্মীর ঘুরে আসতে পারতো। পরে যখন 2016-তে বাবা মাকে এসে দোষারোপ করছিলাম যে কেন MBA পড়তে যেতে পারবো না, MBA সরকারি কলেজে পাওয়া সত্ত্বেও, 2016-তে যখন ক্যাট ক্লিয়ার হয়, তখন কয়েকটা IIM নতুন নতুন খুলেছিল, সেই IIM-এ চান্সও পেয়ে গেছিলাম। কিন্তু প্রথমে যখন শুনেছিলাম সেখানে 15 লাখ 16 লাখ টাকার কাছাকাছি খরচা, জানি না সত্যি কতটা, তখন একবার আমি আর আমার বাবা দুজনে মিলে আমাদের যে কাছাকাছি একটা SBI এর ব্যাংকের একটা ব্রাঞ্চ আছে নরেন্দ্রপুর মিশনের কাছে, সেইখানে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলেছিলাম। তো সেইখানে যে স্কিম শুনেছিলাম বা যেভাবে চুকাতে হবে, যেভাবে যা করতে হবে, সেইটার ইন্টারেস্ট পর্যন্ত আমার বাবা মা বইতে পারবে এইটা আমি ভেবে উঠতে পারিনি, আমার বাবা মাও ভেবে উঠতে পারেনি, তাই কোনোদিন সেই স্বপ্নটাই দেখিনি। তো পরে বাবা মাকে দোষারোপ করেছিলাম ঠিকই, কিন্তু এখন মনে হয় আমার বাবা মা কোনো জায়গায় না ঘুরতে গিয়ে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছিল, পরবর্তীকালে সারাটা জীবন না খেয়ে হয়তো আমাকে MBAও পড়িয়ে ফেলতো। সে জায়গায় আমার বাবা মা একটুখানি হলেও ভালোভাবে থেকেছে, একটুখানি হলেও ভালো খাওয়া দাওয়া করেছে, ভালোভাবে থেকেছে। আমার একটা ভাই আছে আমার থেকে ছোট, তারও তো পড়াশোনার খরচা ছিল। সেই সব কিছুর মাঝে আমার বাবা মাও যে কতটা পরিমাণে ম্যানেজ করেছে, সেইগুলোকে ভাবলে এখনো আমার আর ঘুরতে যেতে ইচ্ছা করে না। যখন কলেজে পড়তাম, ইঞ্জিনিয়ারিংয়ে ছিলাম, তখন আমার বাড়ি থেকে প্রতি মাসে 3,000 টাকা করে আমার জন্য বরাদ্দ ছিল। সেই 3,000 টাকার মধ্যে 1,000 টাকা যেত রুমের ভাড়া, আর 2,000 টাকায় মাস চালানো, তার মধ্যে 200-300 টাকা রেখে দিতাম যেটা জেরক্স খরচা, পড়াশোনার জন্য খরচা, বাকি 1,600 টাকা মোটামুটি আমাদের প্রতিদিনের খাবার দাবার মেনটেন করা হতো। এমনই সময় ছিল তখন সবাই বন্ধু বান্ধবরা একটা দিন ফ্রায়েড রাইস খাওয়া বলে, তখন ওইখানে ফ্রায়েড রাইস বোধহয় 45 টাকা করেছিল, তা একটা দিন ওই মিক্সড ফ্রায়েড রাইস খাওয়া বলে, না বোধহয় ফ্রায়েড রাইস 90 টাকা ছিল, দুজনে মিলে খাওয়া তো 45 টাকা করে। একটা দিন ওই ফ্রায়েড রাইস খাওয়া বলে আমরা প্রতিদিন গিয়ে একই লাচ্ছা পরোটার তরকারি খেতাম। লাচ্ছা পরোটা যখন ঠান্ডা হয়ে যেত তখন পুরো রাবারের মতন হয়ে যেত, দুজনে দুপাশ থেকে টেনে টেনে ছিঁড়তাম। এখনও খেয়াল আছে ওই লাচ্ছা পরোটার একটুখানি আলুর তরকারি, ওই দিয়ে প্রতিদিন 2টো করে লাচ্ছা পরোটা তরকারি, কারণ লাচ্ছা পরোটা খেলে আমাদের প্রতিদিনের খাওয়া দাওয়া 20 টাকায় কমপ্লিট হতো, আর কচুরি খেলে সেটা 24 টাকা। তো আমরা তাই চেষ্টা করতাম প্রতিদিন রাতে গিয়ে ওই লাচ্ছা পরোটাই খাই। তা প্রত্যেক দিন রাত্রিবেলাতে গিয়ে লাচ্ছা পরোটা খেতাম, যাতে শুক্রবার দিন রাত্রিবেলাতে আমরা ওই ফ্রায়েড রাইসটা খেতে পারি। ওইটা খাওয়ার যে কি একটা আনন্দ ছিল, পরে মনে হতো যখন আমাদের মেসে আরও যখন পরবর্তীকালে আরও অন্য বন্ধুবান্ধবরা যখন হোস্টেলটা ভাঙা হলো, তখন হোস্টেলের অনেক লোকজন আমাদের যখন মেসে আসলো, আরও নতুন নতুন অনেকে, তখন দেখলাম একজনের পকেট মানি হিসাবে প্রায় 10 থেকে 11,000 টাকা আসে। তার নিজে এখানে বাইক কিনেছে ইনস্টলমেন্টে টাকা দিয়ে দিয়ে, মদ খায়, গাঁজা খায়, সবই খায়। তা তখন মনে হতো যে আমি কেন এই জিনিসগুলো পাই না, মদ গাঁজা খাওয়া না, যে 11-12 হাজার টাকার একটা লাইফস্টাইলের যে চেঞ্জ হঠাৎ করে আসা, সেই জিনিসগুলো কেন আমার পক্ষে ঘটানো সম্ভব নয়। তখন মাঝে মধ্যে মন খারাপ হতো। আজকে এখন নিজে টাকা কামাচ্ছি একটু হলেও, তখন মনে হয় যে আমার মা বাবা যেটুখানি করেছে সেটুখানি আমি এই সময়ে দাঁড়িয়ে যদি একই রকম ক্যাপাবেল হতাম, তাহলে আমি কি পারতাম?
আমি কি এতটাই স্যাক্রিফাইস আমার ছেলে মেয়েদের জন্য করতে পারতাম? শুনে গাটা একটু শিউরে উঠেছিল। তারপর থেকে আর কোনোদিন বাবা মাকে দোষ দেওয়ার কথা চিন্তাও করিনি। যা পেয়েছি তার তুলনা নেই, তার প্রতিদানও দিতে চাই না, কিন্তু তাদেরকে দোষারোপ করে অকৃতজ্ঞও হতে চাই না। আজ এই কথাগুলো খুব বলতে ইচ্ছা করছিল। সারাটা জীবন তো কি পেলাম না তার হিসাব করে এলাম, কিন্তু কতটা যে পাওয়া হয়ে গেছে সেইটার হিসাব তো কই করলাম না। তাই আমি তাদের প্রতিজন যাদের অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের জন্য কতটা পরিমাণে স্যাক্রিফাইস করছেন, যেগুলোকে তারা জীবনে কোনোদিন জানতেও পারবে না হয়তো, তাদের কাছে আজ কৃতজ্ঞ হয়ে নিজের কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। আজকের মতো এই পর্যন্তই, আবার কাল কথা হবে।